আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুগণ? আশা করছি অনেক, অনেক বেশি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে অভিশপ্ত পরীর ১ম পর্ব, ২য় পর্ব এবং আপনাদের অনুরোধের শেষ পর্বে আজকে আপনাদের সাথে হাজির হলাম আমি আজমাইন শায়রান। তো চলে যাচ্ছি অভিশপ্ত পরীর শেষ পার্ট, শেষ পর্বে। আমি ভাবলাম পরীর দেয়া একটুকু পানি খেয়ে মা-বাবা সুস্থ হলে গ্রামের সবাই সুস্থ হবে। আমি এই অভিশাপ নিয়ে আসছি। আমি শেষ করব। আমি পরীর কথায় রাজি হব। আমি ওকে বিয়ে করব। নিজের জীবন দিয়ে আমি গ্রামের সবাইকে সুস্থ করব ইনশাআল্লাহ। এসব ভাবতে ভাবতে রাতটা কেটে গেল। পরের দিন গ্রামে আরো ২-৩ জন মারা যাওয়ায় গ্রামের কয়েকজন লাঠি হাতে আমার বাড়িতে এসে আমাকে ডাকতে লাগলো। ওদের ডাকে আমি বাইরে যাওয়ায় ওরা বলল, আজকেও গ্রামে ২-৩ জন মারা গেছে। এসব তোমার কারণে হইছে। আমরা হয়তো মারা যাব। আমরা মারা যাবার আগে তোমাকে মেরে তার উপর মরব। তোমার জন্য গ্রামের আজ এই অবস্থা। ওদের কথায় আমি বললাম, মানলাম আমি ভুল করেছি। এখন আমাকে মারলে কি সবাই বেঁচে যাবেন? যাবেন না। বাঁচবেন না কেউ। আমি আমি সবার জন্য অভিশাপ নিয়ে আসছি। আমি সবার জন্য মঙ্গল নিয়ে আসব। আমাকে আজকে রাতটা সময় দিন। আমি যদি আজ রাতে সবাইকে সুস্থ করার কোনো ব্যবস্থা করতে না পারি, তাহলে কাল আমাকে যা ইচ্ছে করিয়েন। আমার কথায় সবাই বলল, ঠিক তো? যদি কালকের মধ্যে কোনো ব্যবস্থা না হয়, তাহলে কাল তোমাকে ছাড়ব না। এই বলে সবাই চলে গেল। সবাই যাবার পর আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে শুয়ে অভিশপ্ত পুরীর জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি জানি আজ হয়তো আমার বাড়িতে থাকা শেষ দিন। আমার অনেক খারাপ লাগছিল। অনেক কষ্টে সেই দিনটা পার করলাম। দিন পেরিয়ে রাত আসলো। রাত ১০টা-১১টা বাজার সময় আমি মা বাবার ঘরে আরেকবার গিয়ে ওদের বললাম, মা বাবা, আমাকে যদি আজকের পর খুঁজে না পাও, তাহলে আর খোঁজো না। শুধু আমার জন্য দোয়া করো। কথাটা বলে বাহিরে গেলাম। আমার কথায় মা বাবা কিছু বুঝতে না পেরে পিছন থেকে আমাকে ডেকে বলতে লাগলেন, কি বলিস? কিছুই তো বুঝলাম না। এ নিষাদ, এত রাতে কোথায় যাস? মা বাবার কথায় আমি কোনো কথা না বলে সেখান থেকে বাইরে চলে আসলাম। বাইরে সে মাঠের কাছে যেতে দেখলাম অভিশপ্ত পরী দাঁড়িয়ে আছে। আমি ওখানে যেতে ও কিছু বলতে যাবে, তখনই আমি বললাম, কিছু বলতে হবে না। আমি আপনার কথায় রাজি। আগে ওই পানি আমাকে দিন। আমি গ্রামের সবাইকে খাওয়াই, সুস্থ করি তারপর। আমার কথায় পরী বললেন, না না, তা হবে না। তুমি আমাকে এতটা বোকা ভেবেছ? আগে আমাকে বিয়ে করবে, তারপর পানি দিব। আর যদি না দাও, তখন কি হবে? আমার কথায় পরী বলল, দিব। না দিলে তখন তুমি ইচ্ছাকৃতভাবে তোমার শরীরের রক্ত আমাকে দিও না। পরীর কথায় আমি কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করলাম। গ্রামের সবাইকে বাঁচাতে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পরীর কথায় আমি বললাম, ঠিক আছে, আমি রাজি। আমি বাড়ি থেকে চলে আসছি। আপনি বিয়ের ব্যবস্থা করুন। আমার কথায় পরী বলল, ঠিক আছে, তাই হবে। এ বলে পরী আমাকে স্পর্শ করতে আমার কিছুই মনে নাই। আমার যখন হুঁশ ফেরে, তখন আমি অন্য রকম একটা জায়গায় নিজেকে দেখতে পারি। আমি দেখি পরী আমার পাশে বসে আছে। ও সেখানে বেশ কয়েকটা জিন। আমার হুঁশ ফেরায় পরী বলল, আমাদের নিয়ম মতো তোমার আমার এখন বিয়ে হবে। তুমি কি রাজি? সবাইকে বলো তুমি রাজি। পরীকে আমার পাশে দেখে জানি না কেন তখন পুরীর রানী মায়ামণির কথা অনেক মনে পড়ছিল। গ্রামে সবাই এমন অবস্থার মাঝেও মাঝে মধ্যে মায়ামণির কথা ভাবতাম, কিন্তু কখনো কাউকে বুঝতে দেইনি। আজ কেন জানি না মায়ামণির কথা অনেক মনে পড়ছে। আমি মায়ামণির কথা ভাবছি, তখন অভিশপ্ত পরী আমাকে বলল, এই কি ভাবছো? সবাইকে বলো তুমি বিয়েতে রাজি। আমাদের বিয়ে হবে তো? পরীর কথায় আমি বললাম, হ্যাঁ, আমি বিয়েতে রাজি। আপনারা বিয়ে শুরু করুন। আমার কথায় জেনেরা বিয়ের কাজ শুরু করবে। আমাদের বিয়ে হবে। এমন সময় সবাইকে অবাক করে দিয়ে সেখানে আসলেন পরীর রানী মায়ামণি। পরীর রানী মায়ামণি তার সৈন্যদের নিয়ে আসায় অভিশপ্ত পরী দাঁড়িয়ে বলল, এই কে তুই? এখানে তোর কি? দেখছিস না এখানে একটা বিয়ে হচ্ছে? চলে যায় এখান থেকে। অভিশপ্ত পরীর কথায় মায়ামণি আমার দিকে তাকিয়ে দেখলেন আমি কান্না করছি। তখন মায়ামণি বললেন, জোর করে একটা মানুষকে বিপদে ফেলে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিয়ে করা অন্যায়। আমি এই বিয়ে হতে দিব না। পরী রানী মায়ামণির মুখে কথাটা শুনে অভিশপ্ত পরী বললেন, কোন অন্যায়, কোন ভালো সেটা আমি আমি বুঝবো। তুই কে মাঝখানে আসার? আমার কাজে বাধা দিতে আসছিস না। বলে দিলাম চলে যায় এখান থেকে। না, যাব না। আমি নিষাদকে এখান থেকে নিয়ে যাব। নিষাদ, উঠো, আসো, আমার সাথে আসো। মায়ামণির কথায় অভিশপ্ত পরী বললেন, না নিষাদ, ওর কথা শোনো না। মনে আছে তো আমাকে বিয়ে না করলে কি হবে? তোমার গ্রামের সবাই মারা যাবে। না নিষাদ, কারো কিছুই হবে না। আমি তোমার জন্য আমার পুকুরের আরো পানি নিয়ে আসছি। তুমি কোনো চিন্তা করো না। এগুলো সবাইকে খাওয়ালে আল্লাহর রহমতে সুস্থ হবে সবাই। মায়ামণির কথায় অভিশপ্ত পরী রেগে গিয়ে মায়ামণির দিকে ধেয়ে আসতেই মায়ামণি অভিশপ্ত পরীকে ধরে আঘাত করতে লাগলো।
অভিশপ্ত পরী যতই শক্তিশালী হোক, মায়ামণি ছিল পরীর রানী। মায়ামণি তার অনেক সৈন্য পরীকে সেখানে নিয়ে আসছে। এভাবে আমার চোখের সামনে কিছুক্ষণের মধ্যে মায়ামণি সেই পরীকে আঘাত করে দুর্বল করে দিল আর বলল, তোমাকে আজ মেরে ফেললাম না, ভালো হবার একটা সুযোগ দিলাম, চলে যাও এখান থেকে। আজকের পর নিষাদবাবুর গ্রামের কারো কোনো ক্ষতি করতে আসবে না। কথাটা বলে মায়ামণি আমাকে নিয়ে আমাদের গ্রামে আসলো। তখন মধ্যরাত। মায়ামণি এসে ওর সাথে নিয়ে আসা পানিটা আমাকে দিয়ে বলল, নিষাদ, এখনই গ্রামের সবার বাড়িতে যাও আর সবাইকে বলো আল্লাহর নাম নিয়ে এই পানিটা খেতে। ইনশাআল্লাহ সবাই আস্তে আস্তে সুস্থ হবে। মায়ামণির কথায় আমি আর দেরি না করে সেটাই করলাম। রাতের বেলায় গ্রামের সবার বাড়িতে গিয়ে সবাইকে সেই পানিটা খেতে বললাম। সবাইকে পানি খাওয়ানোর পর যখন বাড়িতে যাব, তখন মায়ামণি আমার কাছে এসে বলল, এখন বাড়িতে যাও আর তোমার মা বাবাকেও পানিটা খেতে বলো। আর হ্যাঁ, আমি আজকে চলে যাচ্ছি, কাল তোমার কাছে আসব আর তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব, তোমার সাথে কিছু কথা আছে। এই বলে মায়ামণি তখনকার মতো চলে গেল। ও চলে যাওয়ার পর আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, রাতের বেলা কোথায় গিয়েছিলি রে বাবা? অসুস্থ শরীর নিয়ে তোকে কত খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তুই ওরকম কথা আমাদের কেন বললি বাবা? মায়ের কথায় ওনাকে শান্ত করে বললাম, মা, আল্লাহর রহমতে আমি গ্রামের সবাইকে সুস্থ করার উপায় পেয়ে গেছি। এটার জন্যই বাহিরে গিয়েছিলাম। নাও মা, এই পানিটা খেয়ে নাও। গ্রামের সবাইকে এই পানিটা খাওয়াই দিয়েছি। আমার কথায় মা বাবা পানিটা খাওয়ায় আমি খুশি মনে আমার ঘরে গিয়ে শুয়ে পড়ি। উফ, অনেক ভালো লাগছে আজকে। এইরকম একটা অভিশাপ থেকে আল্লাহর রহমতে এভাবে বেঁচে যাব সবাই ভাবতে পারেনি। মনের মধ্যে আনন্দ নিয়ে সেই বাকি রাতটুকু ঘুমেই কাটিয়ে দিই। পরের দিন দিনের বেলা সবার কাছে যাই আর শুনি সবাই এখন আগের থেকে অনেকটা সুস্থ মনে করছে। সবার ওই পানিটা খাবার পর বমি করে, আর বমির সাথে কালো রক্ত ও অদ্ভুত কিছু জিনিস বের হয়। এগুলো মনে হয় অভিশপ্ত পুরীর কালো জাদু করার উপকরণ ছিল। সেগুলো সবার পেটে ছিল। সবার এমন সুস্থতায় অনেক ভালো লাগছিল। মায়ামণি আমার এতটা উপকার করবে ভাবতে পারিনি। মায়ামণির এমন উপকারে ওর প্রতি ভালো লাগাটা যেন আরও বেড়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম মায়ামণির জন্য। সেদিন রাতের ঘটনা। আমি রাতের খাবার শেষে রুমে শুয়ে আছি। হঠাৎ সুন্দর সুঘ্রাণে ঘরটা ভরে গেল আর আমার চোখের সামনে এসে উপস্থিত হলো মায়ামণি। আমি মায়ামণিকে দেখে কিছু বলতে যাব, তখনই মায়ামণি হাত ইশারা করে কথা বলতে নিষেধ করলেন আর ওর হাতটা আমার কপালে রাখলেন। ওর হাত কপালে রাখার পর আমার কিছু মনে ছিল না। একটু পর আমার হুঁশ আসলো। আমি দেখি আমি ওর রাজ্যে। মায়ামণি আমাকে ওর রাজ্যে নিয়ে আসছে। আমরা তখন ওই নদীর পাড়ে ছিলাম যেখানে আমি মায়ামণিকে অনেক কথা বলছিলাম। আমি নিজেকে ওখানে দেখায় ওকে বললাম, মায়ামণি, আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আমার কথার জবাবে মায়ামণি বলল, তোমাকে এখানে নিয়ে না আসলে কথা বলতাম কিভাবে? তোমার ঘরে তোমার সাথে কথা বললে তোমার মা বাবা বুঝে ফেলতো না বুঝি? ওর কথায় আমি বললাম, সেটা ঠিক বলেছ। আচ্ছা মায়ামণি, তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো, কি বলবে? তখন আমি বললাম, আচ্ছা, তুমি এতদিন আমার কাছে যাওনি কেন? ওই অভিশপ্ত পরীর সাথে আমার বিয়ে হবে, এমন একটা সময় তুমি গেলে কিভাবে? আমার কথা জবাবে পরী বলল, তুমি এতদিন আমাকে মন থেকে স্মরণ করনি, কিন্তু তোমার বিয়ের আগে আমার জন্য মন থেকে তোমার খারাপ লাগছে। আমার কথা মনে পড়েছে, তাই তোমার স্মরণে আমি দ্রুত সেখানে গিয়ে উপস্থিত হয়েছি। ওটা ছাড়াও আরেকটা কারণ আছে, জানি না তুমি সেটা শুনে কি মনে করবে, কি ভাববে। ওর কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি কারণ, কি কথা বলো? তখন মায়ামণি আমার দিকে তাকিয়ে বলল, নিষাদ, তোমার বলা কথা আমার জীবন পাল্টে দিয়েছে। আমি প্রথমবার ধোঁকা খাওয়ার পর ভেবেছিলাম জীবনে কখনো বিয়ে করব না, কাউকে ভালোবাসবো, কিন্তু তোমার কথায় আমি নতুন করে আশার আলো দেখেছি। আমি বুঝতে পারছি জীবনে দ্বিতীয়বারও সুখ পাওয়া যায়। নিষাদ, তোমার কথা সেদিনই তোমাকে আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মায়ামণি পরীর কথায় আমি অবাক হয়ে বললাম, কি, সত্যি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ? কিন্তু এটা কিভাবে হবে? ও, বুঝতে পারছি, আমার বিয়ে হয়েছিল মনে আমাকে ভালোবাসতে পারবে না, তাই না? না মায়ামণি, আমি এমনটা বলিনি। সত্যি বলতে তোমাকেও আমার ভালো লাগে, কিন্তু তুমি আমি আলাদা জাতি বলে অবাক হলাম। আমার কথায় মায়ামণি বলল, আলাদা জাতি না হয় এবার ভালোবেসে এক হবে। আমি সত্যি মন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি নিষাদ। তুমি কি আমার ভালোবাসা ফিরিয়ে দিবে? মায়ামণির কথায় আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, এত সুন্দর মিষ্টি একটা পরীর ভালোবাসা কি ফেরানো যায় বলো? আমি রাজি। আমার কথায় পুরী অনেক খুশি হলেন আর আমাকে বললেন, চলো আমার প্রাসাদে, চলো, আজ আমি অনেক খুশি। কথাটা বলে দুজনে প্রাসাদের দিকে যেতে লাগলাম। তখন আমি ওকে বললাম, মায়ামণি, আমার না অনেক ভয় হয়, যদি ওই অভিশপ্ত পরী আবারও আমার গ্রামের সবারও আমার কোনো ক্ষতি করে।
তখন মায়ামণি বলল, আল্লাহর রহমতে কিছুই হবে না, আমি আছি না, আমি থাকতে কিছুই হবে না। তাছাড়া গ্রামের সবাই আমার পুকুরের পানি খেয়েছে, এখন নতুন করে ওই অভিশপ্ত পরি আর রোগ ছড়াতে পারবে না। বাকি রইলা তুমি, চলো, তুমি এখনই আমার সেই পুকুরে গোসল করবে। তুমি আমার পুকুরে গোসল করলেও একটু পানি খেলে ওই অভিশপ্ত পরি তোমার মধ্যে কখনো রোগ ছড়াতে পারবে না। মায়ামণির কথায় আমি ওকে জিজ্ঞেস করি, আচ্ছা, তোমার গোসল করা এই পুকুরের পানিতে কি এমন আছে যার কারণে ওরকম কালো জাদুর প্রভাব কেটে যায়? তখন মায়ামণি আমাকে বলল, আমার দাদা ছিলেন জিনের সর্দার, ও জিনদের হেকিম, ও জিনদের নানা রোগের চিকিৎসা করতেন। আমার দাদার অনেক কিছু জানা ছিল, তাই দাদা আমাদের জন্য এই পুকুরটা তৈরি করেন। আর পুকুরের পাশে বিশেষ 2 ধরনের গাছ লাগিয়ে দেন। ওই গাছের শিকড়গুলো ছড়িয়ে আছে পুকুরে। এই পুকুরের পানি কখনো শেষ হয় না, আর এটা অনেক কাজে ব্যবহার করা হয়। মায়ামণিপুরীর কথায় আমি ওই পুকুরের কাছে গিয়ে দাঁড়ালাম। তখন মায়ামণি বলল, যাও, পুকুরে নেমে গোসল করো। মায়ামণির কথায় ভয়ে ভয়ে সেই পুকুরটাতে নেমে গোসল করলাম। গোসল শেষে ও আমাকে তার প্রাসাদে নিয়ে গেল। সেখানে যাবার পর সুন্দর সুন্দর খাবার খেলাম। খাবার শেষে মায়ামণি আমাকে বলল, নিষাদ, আমরা তো একে অপরকে ভালোবাসি, আমাদের এভাবে একা থাকা ঠিক হবে না, চলো আমরা বিয়ে করে ফেলি। ওর কথায় আমি বললাম, বিয়ে এখনই করবা নাকি? তখন মায়ামণি বলল, এখনই না, আরও কিছুদিন যাক, তোমার মা বাবা সহ গ্রামের সবাই সুস্থ হোক, তারপর। ওর কথায় আমি খুশি মনে বললাম, আচ্ছা ঠিক আছে, করব। এরপর মায়ামণি আমাকে তার রাজ্যে আরও বেশ কিছুক্ষণ ঘোরালো। তার রাজ্যটা ঘোরার পর আমাকে বাড়িতে রেখে গেল। বাড়িতে আসার পর দেখলাম সকাল হয়ে গেছে। আমি বাড়িতে আসার পর মা বাবাকে জিজ্ঞেস করি, ওদের শরীর এখন কেমন? আমার কথায় মা বাবা জানান তাদের শরীর আগের থেকে অনেক ভালো। মা বাবার পাশাপাশি আমি গ্রামের সবাইকে জিজ্ঞেস করলাম, আমার কথার জবাবে সবাই ওই একই কথা বলল, আগের থেকে তাদের শরীরটা বেশ ভালো। গ্রামের সবার সুস্থতার কথা শুনে অনেক ভালো লাগছিল, কিন্তু যারা মারা গিয়েছিল তাদের জন্য খারাপ লাগছিল। মায়ামণিপুরীর দেয়া পানি খেয়ে সবাই আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এদিকে মায়ামণিও আমার কাছে আসে, আমাকে ওর রাজ্যে নিয়ে যায়। এভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতের ঘটনা। আমি ঘরেই ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা পচা গন্ধে। এরকম গন্ধ পাওয়ায় আমি ভাবি, আরে মায়ামণি আসলো নাকি? না না, মায়ামণি আসলে তো সুন্দর মিষ্টি একটা সুঘ্রাণ বেরোয়। এই ভেবে আমি চোখ না খুলে বললাম, মায়ামণি, তুমি কি আসছো? এরকম পচা গন্ধ আসছে কোথা থেকে? কিন্তু আমার কোনো কথার আওয়াজ পেলাম না। আমি কোনো আওয়াজ না পেয়ে এবার চোখ খুলে পিছনে তাকালাম। আমি চোখ খুলে পিছনে তাকাতেই আমার জানটা যেন বেরিয়ে যাবে এরকম একটা অবস্থা। আমি দেখলাম কালো পোশাক পরিহিত একটা ভয়ঙ্কর অবয়ব আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে আর আমার চোখ সরাতে পারছি না। অনেক চেষ্টা করছি, কথা বলার বা দৃষ্টি সরানোর, পারছিলাম না। এরকম একটা অবস্থায় ভয়ে মনে মনে আল্লাহকে ডাকতে থাকি। এদিকে তখনই সেই অবয়বটা আমাকে উদ্দেশ্য করে বলে, মায়ামণিকে ভুলে যা, ওকে তুই কোনোভাবেই বিয়ে করতে পারবি না। কথাটা বলে ও চলে যায়। ওর চলে যাবার পর আমার হুঁশ ফিরে আসে। আমার হুঁশ ফিরে আসায় আমি ভয়ে রুমের লাইটটা জ্বালিয়ে বিছানায় বসে ভাবি মা বাবাকে ডাকবো কিনা। কিন্তু পরে ভাবলাম, না, মা বাবা ভয় পেতে পারে, মায়ামণিকে স্মরণ করি। কথা মতো আমি মায়ামণিকে স্মরণ করি, কিন্তু ও আমার ডাকে আসে না। মায়ামণি আমার স্মরণে না আসায় আমি চিন্তিত হয়ে পড়ি। একটু আগে আমার কাছে কে আসছিল? এ কি অভিশপ্ত পড়ি, নাকি ওর পাঠানো অন্য কেউ? এসব ভাবছি। এসব ভাবতে ভাবতে রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা গ্রামে 2-1জনকে জিজ্ঞেস করলাম তারা রাতে কাউকে দেখেছে কিনা, ভয় পেয়েছে কিনা। আমার কথা জবাবে ওরা বলল, না, ওরা কোনো ভয় পায়নি, কিছু দেখেও নি। সবার কথায় আমি বুঝতে পারি ঘটনাটা শুধু আমার সাথেই ঘটেছে। আমি আমি আর কাউকে কিছু না বলে মায়ামণির জন্য অপেক্ষা করতে থাকি। সেদিন বিকেলবেলা মায়ামণি আমার কাছে আসে। ও আমার কাছে আসায় আমি বলি, মায়ামণি, আসছো? তুমি ঠিক আছো তো? কাল রাতে তোমাকে অনেক ডাকলাম, আমার কাছে আসলা না কেন? আমার কথায় মায়ামণি বলে, নিষাদ, শান্ত হও, আমার কিছু হয়নি। আমি কাল আমাদের রাজ্যের একটা বিয়েতে উপস্থিত ছিলাম, তাই তোমার কাছে আসিনি। তুমি ঠিক আছো তো? তোমার কিছু কি হয়েছে? ওর কথায় আমি গতরাতে ঘটে যাওয়া ঘটনাটা ওকে বলতেই ও বলল, বিষয়টা ভালো দেখছি না। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে আসছি। গতকাল রাতে কে আসছিল তোমার কাছে? কথাটা বলে পরি চলে গেল। আর কিছুক্ষণ পর ফিরে এসে বলল, নিষাদ, আমি জানতে পেরেছি গতকাল তোমার কাছে কে আসছিল। কে তোমাকে ভয় দেখিয়ে ওসব কথা বলছিল? কি জানতে পারছো? কে এসে যে আমাকে বলছিল তোমাকে ভুলে যেতে?
কে সে বলো আমাকে। আমার কথায় মায়ামণি বলল, সে আমার পুরনো ভালোবাসা। তুমি তো জানো আমাকে ভালোবেসে ধোঁকা দিয়েছিল একটা জিন, যার জন্য আমি একাকী থাকতে শুরু করি। সেই জিনটা আবারও আমার কাছে ফিরে এসে বলছে ওকে আমাকে ভালোবাসতে আর বিয়ে করতে। কিন্তু আমি ওকে এখন আর ভালোবাসি না, ওকে চাই না। আমি ওকে ভালোবাসি না বলে ও তোমার কাছে আসছে, তোমাকে ভয় দেখিয়েছে। নিষাদ, তুমি ভয় পেও না, ও তোমার কিছুই করতে পারবে না। ওর কথায় আমি একটু সাহস নিয়ে বলি, ভয় হয় ও আবার তোমার কোনো ক্ষতি করবে না তো? না, ও আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ও আমার থেকে বেশি শক্তিশালী না। নিষাদ, তোমার গ্রামের তো সবাই এখন আলহামদুলিল্লাহ সুস্থ। চলো না এখন বিয়েটা করি, বিয়ে করে এভাবেই থাকি, তখন আস্তে আস্তে সবাই জানবে। মায়ামণিপুরীর কথায় আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, ঠিক আছে তোমার কথাই হবে। তখন মায়ামণি খুশি হয়ে বলল, আজ রাতে তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব, ওখানেই আমাদের বিয়ে হবে। ওর কথায় আমি রাজি হয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য। দীর্ঘ অপেক্ষার পর রাত হলো। রাত হতেই মায়ামণি আমার কাছে আসলেন আর বললেন, নিষাদ, 1 মিনিট, আমি তোমাদের বাড়িটা আগে বন্ধ করে দেই, যাতে সেই জিন বা অভিশপ্ত পুরী তোমার মা বাবার কিছু করতে না পারে। কথাটা বলে মায়ামণি আমাদের বাড়িটা বন্ধ করে দিলেন আর আমাকে নিয়ে গেলেন তার রাজ্যে, তার প্রাসাদে। আমি ওর প্রাসাদে গিয়ে চমকে উঠলাম, কারণ ওর প্রাসাদটা অনেক সুন্দর করে সাজানো। মায়ামণি অনেক আনন্দের সাথে সব কিছু সাজানোর ব্যবস্থা করছে। ও তো পরীদের রানী, ওর সাথে আমার বিয়ে, তাই হয়তো এত আয়োজন। আমি সেখানে যাবার পর মায়ামণি বলল, নিষাদ, তুমি চারিপাশটা ঘুরে দেখে কেমন লাগে, তোমার পছন্দ হয় কিনা দেখো তো, আজকে একটু পর তোমার আমার বিয়ে হবে। মায়ামণির কথায় বিষয়টা কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল। একটা পরীর সাথে আমার বিয়ে, তাও যেমন তেমন পরী না, পরীর রানীর সাথে। মায়ামণির কথায় আমি ওর প্রাসাদটা ঘুরে ঘুরে দেখছিলাম, কত সুন্দর করে সাজিয়েছে সব জায়গা। আমাদের বিয়ে উপলক্ষেও অনেক জিন পরীকেও দাওয়াত করেছে। আমি বেশ কিছুক্ষণ আশপাশটা ঘুরে দেখে আবার প্রাসাদে ফিরলাম। প্রাসাদে ফিরে দেখলাম মায়ামণিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ওর দিকে তাকাতেই যেন চোখ সরাতে পারছি না। এইদিকে আমাকে দেখে মায়ামণি আমার কাছে এসে আমাকে সুন্দর একটা পোশাক দিয়ে বলল, যাও এটা পরে নাও, এটা আমার নিজ হাতে বানানো রেশমি কাপড়ের একটা সুন্দর পোশাক। মায়ামণির কথায় ওর দেয়া পোশাকটা নিয়ে একটা ঘরে গেলাম আর সেটা পরে ফেললাম। আসলে সেই পোশাকটা অনেক নরম ও সুন্দর ছিল। আমি সুন্দর পোশাকটা পরার পর মায়ামণির সামনে আসি। তখন মায়ামণি আমাকে নিয়ে যায় বিশেষ একটা জায়গায়, যেখানে আমাদের বিয়ে হবে। আমরা সেই জায়গায় যাওয়ার পর আমাদের বিয়ে হবে। এমন সময় একটা পরী আহত অবস্থায় সেখানে এসে মায়ামণিকে বললেন, রানীমা, সাবধান হয়ে যান, বিপদ আসছে। সেই পরীর কথায় মায়ামণি আমাকে বললেন, নিষাদ, উঠো, ঘরের ভিতরে যাও তাড়াতাড়ি। ওর কথায় আমি কিছু বুঝতে না পেরে ওকে জিজ্ঞাসা করব কি হয়েছে, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলেন অভিশপ্ত পরী ও মায়ামণিকে ভালোবাসা সেই জিন। ওরা দুজনে তাহলে একসাথে হয়েছে। ওরা সেখানে এসে অভিশপ্ত পরী বলল, কি বিয়ের আয়োজন? হা হা হা, এরকম একটা বিয়ের আয়োজন আমিও করছিলাম, কিন্তু সেটা তুই হতে দিসনি মায়ামণি। আজ আমিও তোর আর ওর বিয়ে হতে দিব না। অভিশপ্ত পরীর কথায় সে জিনও বলল, আমি তোমাকে অন্য কারো হতে দিব না, তুমি শুধু আমার হবে, আমার সাথেই তোমার বিয়ে হবে মায়ামণি। ওদের দুজনের কথা শুনে মায়ামণি রেগে গিয়ে বললেন, তোদের এত বড় সাহস, হ্যাঁ, আমার রাজ্যে আমার প্রাসাদে এসে আমাকে হুমকি দিচ্ছিস? এই, বন্দি করো এদের দুজনকে, আজ এদের অনেক বড় শাস্তি দিব। মায়ামণির আদেশে দুজন পরী অভিশপ্ত পরীর দিকে এগিয়ে যেতে মুহূর্তে অভিশপ্ত পরী ওদের আঘাত করে আহত করে ফেলল। এটা দেখে আরো কয়েকটা পরী এগিয়ে যাওয়ায় তাদেরকেও আঘাত করে আহত করলেন অভিশপ্ত পরী। এরা দেখে মায়ামণি নিজেই ঝাঁপিয়ে পড়ল অভিশপ্ত পরীর উপর, কিন্তু এতেও কোনো লাভ হলো না। মায়ামণি অভিশপ্ত পরীর সাথে পেরে উঠল না, উল্টো অনেক আহত হয়ে পড়ে রইল সেখানে। এমন অবস্থায় অভিশপ্ত পরী বললেন, নিজেকে খুব শক্তিশালী ভাবিস তাই না মায়ামণি? অনেক শক্তিশালী ভাবিস তুই নিজেকে। তুই সেদিন আমাকে অনেক মেরেছিলি, আমি গ্রামের সবার মাঝে রোগ ছড়িয়েছিলাম বলে তুই সবাইকে আবার সুস্থ করেছিলি। আমি তোর কাছে আঘাত পাবার পর নিজেকে আরো শক্তিশালী করতে আমার নিজের ছেলেকে আমি শয়তানের নামে বলি দিয়েছি। আমার ছেলেকে বলি দিয়ে আমি অনেক সাধনা করে নিজেকে করেছি অনেক শক্তিশালী। মায়ামণি, এখন তুই কেন, তোর মতো আরো দুজন আসলেও আমার সাথে পারবে না। আমি তোর সামনেই কাল এই ছেলেকে বিয়ে করব, তুই পারলে যা ইচ্ছে করিস। কথাটা বলে অভিশপ্ত পরী আমার কাছে আসলেন আর আমাকে ধরলেন। আমি তখন নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। আমি মায়ামণিকে চিৎকার করে ডাকছিলাম, মায়ামণি, ও আমাকে ছাড়তে চায়নি। ওদিকে সেই জিনটা মায়ামণিকে ধরে রেখেছিল। অভিশপ্ত পরী তখন মায়ামণির চোখের সামনে আমাকে সেখান থেকে ধরে নিয়ে চলে গেল।
কি থেকে কি হয়ে গেল? ভেবেছিলাম অভিশপ্ত পরী আর কখনো আসবে না, কিন্তু মায়ামনির ভালোবাসায় জিনটা আর পরী যে এক হবে এটা ভাবতে পারিনি। অভিশপ্ত পরী এখন অনেক শক্তিশালী, ওর সাথে মায়ামনিও পারছে না। তাহলে কি সত্যি সত্যি অভিশপ্ত পরী আমাকে বিয়ে করবে? অভিশপ্ত পরী আমাকে ধরে নিয়ে আসার পর ওদিকে আমার মা বাবা আমাকে রাতে বাড়িতে ফিরতে না দেখে সকালে ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেবের কাছে যাওয়ার পর ওনাকে সব খুলে বলে। সব শুনে ইমাম সাহেবের একটু সন্দেহ হয়। পরে উনি মা বাবাকে নিয়ে ওনার যে বন্ধু হুজুর, ওনার কাছে যান। হুজুরের কাছে যাবার পর হুজুরকে সব ঘটনা খুলে বলে। সব শুনে হুজুর কিছুক্ষণ সময় নেন আর ওনার সাথে থাকা দুজন জিনকে দিয়ে খবর নিয়ে জানতে পারেন আমারও মায়ামনির পরীর বিষয়। হুজুর সব তথ্য নিয়ে মা বাবাকে বলে, কথাটা শুনে হয়তো অবাক হবেন, আপনার ছেলে আছে পরীদের রাজ্যে, একটা পরীকেও ভালোবাসে আর ওকে সে বিয়ে করবে। হুজুরের কথায় মা বাবা তো পুরোই অবাক হয়ে যান। আমি পরীদের রাজ্যে আছি শুনে ওনারা হুজুরকে বলেন আমাকে যেন ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। মা বাবার অনুরোধে হুজুর বলেন ওকে ওই পরীর রানী ইচ্ছে করে ফিরিয়ে না আনলে ওকে নিয়ে আসা যাবে না। আমার সাথে থাকা জিনেরা বলছে আপনার ছেলে নিশাদ এখন বিপদে আছে, অভিশপ্ত পরীর কবলে পড়ছে আপনার ছেলে। এই কথা শুনে মা তো কান্না করতে থাকে। এদিকে বাবা হুজুরকে বলেন, হুজুর আপনার কাছে অনুরোধ করি আমার ছেলেটাকে ফিরিয়ে আনুন, ওকে সাহায্য করুন। বাবার অনুরোধে হুজুর মা বাবাকে শান্ত করে বলে, ঠিক আছে, আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করব আপনার ছেলেকে সাহায্য করে ফিরিয়ে আনার। আপনারা চিন্তা করবেন না, পরিরানী থাকতে নিষাদের ক্ষতি অন্য কেউ সহজে করতে পারবে না। আপনারা বাড়ি যান, আমি আজকে রাতে আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করব। হুজুরের কথায় মা বাবা চিন্তায় চিন্তায় বাড়িতে ফিরে আসে। এদিকে আমি অভিশপ্ত পরীর কাছে বন্দী। আমাকে বন্দি করে রাখায় আমি পরীকে বলি, আপনি কি চান আমার কাছে? আপনি তো এখন অনেকটা শক্তিশালী হয়েছেন, এখন আমারও মায়ামনির জীবন থেকে চলে যান। আমার কথায় অভিশপ্ত পরী বলে, চলে যাব না, আমার এখনো অনেক কাজ বাকি। আমাকে তোরা অনেক অপমান করেছিস, আঘাত করেছিস, আমি কাউকে ছাড়বো না। আগে তোর আর মায়ামনির বিচার হবে, তারপর আমি আবারও গ্রামের মানুষের পিছনে লাগবো। আমি অনেক শক্তিশালী হয়েছি ঠিকই, কিন্তু এখনো বুড়ো রয়ে গেছি। আমি তোকে বিয়ে করলে আর তোর রক্ত আমার শরীরে লাগলে আমি ফিরে পাবো আমার রূপ, হয়ে যাব যুবতী। ওর কথায় আমি বললাম, না, আমি তো ইচ্ছে করে আপনাকে বিয়ে করব না। বিয়ে করবি না? আমাকে বিয়ে না করলে সব হারাবি। তোর ভালোবাসা মায়ামণিকে মেরে ফেলবো, সাথে তোর মা বাবা ও গ্রামবাসী সবাইকে। এখন তোর মা বাবা সহ গ্রামবাসীর মধ্যে রোগ ছড়াতে তো পারবো না, কিন্তু তুই আমাকে ইচ্ছে করে বিয়ে না করলে সবাইকে ভয় দেখিয়ে মারবো। আস্তে আস্তে পুরো গ্রাম শেষ করে দিব। এখন বল, তুই রাজি কিনা? অভিশপ্ত পরীর কথায় মাথা ঘুরতে লাগলো। সবাইকে বাঁচাতে আমি উপায় না পেয়ে ওকে বিয়ে করতে রাজি হলাম। আমি রাজি হওয়ায় অভিশপ্ত পরী বলল, আজকে রাতেই তোমার আমার বিয়ে হবে। এর আগে অভিশপ্ত পরী আমাকে বাধা দিয়েছিল, কিন্তু আজ কিছুই করতে পারবে না। তোমাকে আজ রাতে বিয়ে করব, আর সেটা করব ওই কবরস্থানের পাশে আমার থাকার জায়গায়। তোদের গ্রামের মানুষের পূর্বপুরুষ আমার স্বামী সন্তানকে মেরেছিল, আমাকে ওই জায়গা থেকে দাঁড়ানোর অনেক চেষ্টা করেছিল। আমি ওখানে তোকে বিয়ে করব, আর আমার ক্ষমতা সবাইকে বুঝিয়ে দেব। কথাটা বলে অভিশপ্ত পরী আমাকে বিয়ে করার জন্য সব আয়োজন করলো। ও অনেক পিশাচ জিনকেও আমন্ত্রণ দিয়ে নিয়ে আসলো। আমার সাথে রাতের বেলা বিয়ে হবে, আর কেউ যেন ঝামেলা করতে না পারে সেজন্য ওর অনুগত কয়েকটা জিনকে যুদ্ধের জন্য পাহারায় রাখলো। এভাবে কেটে গেল দিনটা। রাত হতেই অভিশপ্ত পরী আমার কাছে এসে বলল, আজকে অমাবস্যার রাত, আজ তোকে বিয়ে করতে পারলে আমার সব কাজ ভালোই ভালোই হয়ে যাবে। কথাটা বলে পরী আমাকে বসিয়ে প্রথমবারের মতো আমাকে আবার বলল, তুমি বিয়েতে রাজি ইচ্ছে করে বিয়ে করছো, এটা সবাইকে বলো। ওর কথায় আমি কথাটা বলতে যাব, তখনই ঝড়ের বেগে ওখানে মায়ামণি এসে অভিশপ্ত পরীর বুকের মধ্যে আঘাত করে ওকে ফেলে দিল। আঘাত পেয়ে দৌড়ে ছিটকে পড়ে ও। আমার রেগে মায়ামণিকে আঘাত করে ফেলে দিলেন আর বললেন, মায়ামণি, সাহস দেখাবি না বলে দিলাম। তোকে যে জিনটা ভালোবাসে ওকে বিয়ে কর। আমি ওকে কথা দিয়েছি বলে তোকে মেরে ফেললাম না। এই ছেলের বিয়ে শুধু আমার সাথেই হবে, আর সেটা তোর সামনে। অভিশপ্ত পরীর কথা শেষ হতে না হতে সেখানে চলে আসলেন হুজুর সাহেব। হুজুর তার সাথে থাকা জিন দুজনকেই সাথে নিয়ে সেখানে এসে বললেন, বিনা দাওয়াতে চলে আসলাম, অভিশপ্ত পরী আমাদের মানুষকে বিয়ে করবি? হ্যাঁ, আমরা আসবো না তা কি হয়? হুজুরের কথায় পরী বলল, হুজুর, তোর সাথে থাকা ওই চামচা দুটোকে একবার আঘাত করেছিলাম না, সেদিন কিন্তু মেরে ফেলিনি, আজ মারবো। আমার বিয়ে হতে নে, আমার বিয়ে হতে দে, নইলে কিন্তু কাউকে ছাড়বো না আমি। ওর কথায় হুজুরের সাথে থাকা জিন দুটো মায়ামণির কাছে এসে দাঁড়ালেন, আর তিনজন মিলে অভিশপ্ত পরীর উপর ঝাঁপিয়ে পড়লেন। শুরু হলো যুদ্ধ। আমি ভেবেছিলাম এবার মনে হয় অভিশপ্ত পরীকে শায়েস্তা করা যাবে, কিন্তু না।
হুজুরের সাথে থাকা জিন ও মায়ামণি তিনজনই অভিশপ্ত পুরীর হাতে গুরুতর আহত হয়ে পড়ে রইলেন। ওদের এই অবস্থা করে অভিশপ্ত পুরী হাসতে হাসতে বললেন, বললাম না আমার সাথে লাগতে আসবি না, এখন দেখ কি করি। তোর সামনে নিষাদকে বিয়ে করব, ওকে বিয়ের পর তোদের সবাইকে মারব। এই বিয়ের কাজ শুরু করো। ওর কথায় বিয়ের কাজ শুরু করা হলো। ওদিকে মায়ামণি পড়ে আছে মাটিতে। ওর এমন অবস্থা দেখে আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমার বিয়ে হয়ে যাচ্ছে দেখে মায়ামণি অনেক কষ্টে উঠে বসে একটা হাত উপরে তুলে চোখ বন্ধ করে কাকে জানি ডাকতে লাগলেন। মায়ামণির কথা আমরা কিছু না বুঝলেও অভিশপ্ত পরী ঠিকই বুঝতে পারছে। মায়ামণি পুরীর কথা শুনে অভিশপ্ত পরী বলতে লাগলেন, না না মায়ামণি, এটা করিস না, ওনাকে ডাকিস না, বন্ধ কর, ওনাকে ডাকবে না বলে দিলাম। কিন্তু ওর কোনো কথা না শুনে মায়ামণি তার মতো করে ডাকতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলার পর সেখানে ঝড়ের বেগে চলে আসলেন বিশাল আকারের একটা বৃদ্ধা জিন। ওই জিনটা ওখানে আসায় অভিশপ্ত পরী বিয়ের কথা ভুলে বলে উঠলেন, আমি হার মানব না, আমি যুদ্ধ করব, আমি হার মানব না। এই বলে অভিশপ্ত পরী ওর অনুসারী জিনদের আদেশ করলেন ওই বৃদ্ধা জিনটাকে যেন আঘাত করেন। ওর কথায় জিনেরা তাই করলেন, কিন্তু এক মুহূর্তে ওই বৃদ্ধা জিন পরীর অনুসারী সব জিনদের মেরে ফেলল। সবগুলোকে মেরে ফেলতে দেখেই অভিশপ্ত পরী বলল, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। অভিশপ্ত পরীর কথায় সেই বৃদ্ধা জিন বললেন, নিজের প্রিয়জনের কষ্ট কেউ দেখতে পারে না। আমার চোখের সামনে আমার নাতনিকে আহত হতে দেখে আমি কিভাবে ঠিক থাকি বল। সেই বৃদ্ধা জিনের কথায় আমরাও অভিশপ্ত পরী বুঝতে পারলেন ইনি আর কেউ না, ইনি মায়ামণির পরীর নানা। উনি মায়ামণি পরীর নানা এটা জানার পর অভিশপ্ত পরী সেখান থেকে পালাতে যাবে, ঠিক তখনই সেই বৃদ্ধা জিন ওকে ধরে ফেলল আর ভয়ানকভাবে মেরে ফেলল। অভিশপ্ত পরীকে মেরে ফেলায় আশপাশটা শান্ত হয়ে গেল। তখন মায়ামণি পরীর নানা মায়ামণির কাছে এসে বলল, আমি তোদের থেকে দূরে থাকি, জানি আমাদের উপর তোদের অনেক রাগ অভিমান। এত বড় বিপদে পড়েছিলি, আমাকে আগে ডাকিসনি কেন? তোর মা বাবা মারা যাওয়ার পর তোদের গোত্রের দায়িত্ব তুই পেয়েছিস, সেটা ধরে রাখ। এখানে এসে বুঝতে পারলাম তুই মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছিস। একজন বৃদ্ধা জিন হয়ে বলছি, মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করিস। সব মানুষেরা ভালো হয় না। কথাটা বলে উনি আমার দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেলেন। উনি চলে যাবার পর মায়ামণি আমাকে জড়িয়ে ধরে বললেন, নিষাদ, আল্লাহর রহমতে সব বিপদ কেটে গেছে, অভিশপ্ত পুরী মারা গেছে। আমি যখন বুঝতে পারি আমরা উৎসাতে পারবো না, তখন আমি উপায় না পেয়ে আমার নানাকে স্মরণ করি। আমার নানা একজন সাধক জিন। উনি নিজের পরিবার ছেড়ে একটা পাহাড়ে একাকী থাকেন। ওনার শক্তি অনেক অনেক। আমরা কেউ ওনার সাথে তেমন মিশি না, কথাও বলি না, কারণ উনি পরিবার ছেড়ে আলাদা থাকেন বলে। আজ কোনো উপায় না পেয়ে নানাকে ডাকতে হলো। মায়ামণির কথায় হুজুর বললেন, পরীর রানী, আপনার নানা সঠিক সময় না আসলে অভিশপ্ত পরীর হাত থেকে আমরা কেউ বাঁচতাম না। যাক, এখন আল্লাহর রহমতে ও চিরতরে শেষ হয়ে গেছে। নিষাদের মা বাবা আমাদের কাছে এসে অনেক কান্নাকাটি করছিল। আমি ওদের কথা দিয়েছি আজকে রাতে নিষাদকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। আপনি যদি নিষাদকে আমার সাথে বাড়িতে যেতে দিতেন, ওর মা বাবা চিন্তামুক্ত হতো। হুজুরের কথায় মায়ামণি বললেন, হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করতে আসার জন্য। আপনি বাড়িতে চলে যান। আপনি না নিষাদকে ওর বাড়িতে, এখন আমি নিজে নিয়ে যাব। আপনি নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাব তাকে। মায়ামণির কথায় হুজুর বললেন, তাহলে তো ভালোই হয়, ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বলে হুজুরও ওনার সাথে থাকা জিন দুজনে চলে গেল। ওরা চলে যাবার পর মায়ামণি আমাকে বিয়ে সোজা চলে গেলেন আমাদের বাড়িতে। বাড়িতে যাবার পর আমি মা বাবাকে ডাকলাম। আমার ডাকে মা বাবা আমার কাছে এসে মায়ামণিকে প্রথম থেকে একটু ভয় পেলেন। তখন আমি মা বাবাকে সাহস দিয়ে বললাম, মা বাবা, ওর নাম মায়ামণি, তোমরা নিশ্চয়ই ওর বিষয়ে শুনেছ, ও ভালো পড়ি, তোমরা ভয় পেও না, কথা বলো। আমার কথায় মায়ামণি বললেন, আমি জানি আমাকে প্রথম দিকে আপনাদের ভয় লাগছে, কিন্তু বিশ্বাস করুন আমি কখনো কোনো সময় আপনাদের কোনো ক্ষতি করব না। ওর কথায় আমি বললাম, হ্যাঁ মা, তোমরা হয়তো জানো না এর উসিলায় তোমরা সহ গ্রামের সবাই বেঁচে গেছো। কথাটা বলে আমি পুরো ঘটনা মা বাবাকে খুলে বলি। সব শুনে মা বাবা এবার সাহস নিয়ে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা, তোমার উসিলায় আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করেছে। মা বাবার কথায় মায়ামণি বললেন, আপনারা হয়তো জেনে গেছেন আমিও নিশাত একে অপরকে পছন্দ করি, ভালোবাসি। আমার তো মা বাবা নেই, আপনারা কি আমার মা বাবা হবেন? আমাকে কি নিজের মেয়ের মতো ভালোবাসবেন? ওর কথায় মা বাবা বললেন, তোমরা যেহেতু একে অপরকে ভালোবেসে ফেলেছ, তোমাদের আলাদা করার ক্ষমতা আমাদের নেই। আমরা সেরকম মা বাবা না, তোমরা ভালোবেসে সুখে থাকো, সব সময় এটাই চাই। কিন্তু এই সমাজের মানুষের দিকটা খেয়াল রেখে চলো সব সময়। এদিকে তখন মা পরীর কাছে এসে বললেন, আমরা নিশাদের মা বাবা মানে?
তোমারও মা বাবা। যাও মা, ঘরে যাও। আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। আজকে তোমার এই মানুষ মায়ের হাতের খাবার খাবে। মায়ের কথায় আমরা খুশি মনে ঘরে চলে গেলাম। এর কিছুক্ষণ পরে খাবার খেয়ে আমিও মায়ামণি একে অপরের পাশে বসে বলতে লাগলাম, অবশেষে একে অপরকে আপন করে পেলাম। এখন আর আমাদের মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। এরপর আমিও মায়ামণি ঠিক করি সামনের শুক্রবারে আমরা বিয়ে করব। তা আপনাদের সবার দাওয়াত রইল, আমাদের বিয়েতে আসবেন কিন্তু। মায়ামণিও আমার ভালোবাসার পূর্ণতার মাঝে গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটি আপনাদের কেমন লেগেছে শ্রোতা বন্ধুরা জানাবেন সবাই, আর আপনারা কেমন গল্প শুনতে চান সেটাও আমাদের জানাবেন কমেন্ট বক্সে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।